বিজয়গড়ের রাজা উদয়নারায়ণকে তোমরা না চিনলেও বহু মানুষ তাকে এক ডাকে চেনেন। তার মতো প্রজাবৎসল দয়ালু রাজা পাওয়া সহজ ব্যাপার না। তিনি অবস্থা খারাপ প্রজাদের অর্থ নয়তো খাবার দিয়ে সাহায্য করেন। যারা পাঠশালাতে পড়তে যায় না তাদের নিজের বানানো পাঠশালায় পড়তে পাঠান। এক কথায় প্রজারা বেশ সুখেই ছিল। রাজার নেশা ছিল শিকার করা, কিন্তু তোমরা যেরকম শিকারের কথা জানো একেবারেই সেরকম নয়। কিন্তু রাজার তীরে লাগানো থাকতো এক ধরনের জাল। তীর ছুঁড়ে রাজা বনের পশুদের জালবন্দি করতেন, সে বাঘ হোক বা হরিণ। তারপর সেই পশুদের খাইয়ে দাইয়ে আবার বনে ছেড়ে দেওয়া হতো। অদ্ভুত শিকার, তাই না? এরকম শিকার দেখে লোকে পেছনে অনেক কথাও বলতো, যেমন মন্ত্রীমশাই সেনাপতিকে বলছেন, এমন আজব শিকার দেখেছো সেনাপতি? রাজা মশাইয়ের আমাদের দয়ার শরীর, কাউকে বধ করতে পারেন না। তাহলে বাবু শিকারে আসার কি দরকার? পশু খাওয়াতে হলে চিড়িয়াখানায় যাক। আরে উনি রাজা মশাই, শিকার করা ওনার রক্তে, কিন্তু পশু বধ করতে একদম পছন্দ করেন না। জানেনই তো আপনি, তাই প্রথমে বন্দি করে শিকারের শখ মেটান, আর তারপর আবার ছেড়েও দেন। এইভাবে এগোতে এগোতে রাজামশাই গভীর জঙ্গলে প্রবেশ করলেন। হঠাৎ একটা আওয়াজ শুনে থমকে দাঁড়ালেন। দাঁড়াও! তোমরা কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ রাজা মশাই, একটা কিচ কিচ আওয়াজ শুনতে পাচ্ছি বটে, কিন্তু কিসের আওয়াজ বুঝতে পারছি না। কোনো অদ্ভুত প্রাণী হতে পারে। চলুন ফিরে যাই। এসো, এই শব্দটা কোথা থেকে আসছে খুঁজে বের করি। ভয় পেও না, আমি আজই তোর সাথে। বেচারা, কি হয়েছে তোমার? মহারাজ, এটা একটা বানর মাত্র, আমাদের শিকার চালিয়ে যাওয়া উচিত। না, প্রতিটি জীবনই মূল্যবান। একে রাজপ্রাসাদে নিয়ে চলো, এর সেবার দরকার। দয়ালু রাজা আহত বানরটিকে সাবধানে চাদরে মুড়ে তার প্রাসাদে নিয়ে যান। রাজবৈদ্যকে দিয়ে বানরের চিকিৎসা শুরু করা হয়। দিন যেতে যেতে এক সপ্তাহ শেষ হয় এবং বানর এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। বানরের অসাধারণ প্রতিভা ও বুদ্ধিমত্তা প্রকাশ পেতে শুরু করেছে। বানর সবকিছু দ্রুত শিখছিল, প্রাসাদের কর্মচারীদের ক্রিয়াকলাপ অনুকরণ করে, এমনকি বানর এমন কাজ করে যা দেখে মানুষ অবাক হয়ে যায়।
মন্ত্রীকে দাবা খেলায় হারিয়ে দিচ্ছে, রাজপাচকের থেকেও সুস্বাদু খাবার বানাচ্ছে। অস্ত্র শিক্ষায় সেনাপতিকে হারিয়ে দেয়, রাজকন্যার অঙ্ক কষে দেয়। দেখো বাবা, বানর কি তাড়াতাড়ি আমার শক্ত শক্ত অঙ্ক কষে দিচ্ছে। আরে সত্যি তো, এ তো দারুণ ব্যাপার। আচ্ছা দেখি, আমি একটা অঙ্ক দিই। এই বলে রাজা একটা শক্ত অঙ্ক দিল স্লেটে। বানর সেটা ফটাফট করে দিল। বাহ, দারুণ তো। তা বলে যেন তোমার সব পড়া ওকে দিয়ে করিয়ে নিও না। এই বলে রাজকন্যা রাজার বানর হেসে ওঠে। বানরের বুদ্ধি শীঘ্রই অমূল্য প্রমাণিত হয়। বানর রাজাকে অনেক রাজকীয় কাজে সহায়তা করে দরবারের প্রশংসা অর্জন করেছিল। এর ফলে মন্ত্রী ঈর্ষান্বিত হয়ে ওঠে। মহারাজ, একটা বানর কিভাবে রাষ্ট্রের বিষয়ে পরামর্শ দিতে পারে? আপনি তো এইমাত্র দেখলেন দুজন প্রজার মধ্যে বিবাদ কি সুন্দরভাবে বানর মিটিয়ে দিল। আমাদের মাথাতেই আসেনি সমাধান। মহারাজ, আমি ওই জমিটুকুর মালিক। আমি ওখানে ফসল ফলাই বহু বছর ধরে। না মহারাজ, জমিটা আমার। আমার পূর্বপুরুষরা এই জমিতে কাজ করতেন, এখন আমি করি। এই ফলটা দুই ভাগে ভাগ করে তোমরা দুজন নিয়ে যাও, আর যে যার ভাগে চাষ করো। এক সপ্তাহ পর রাজামশাই দুই গ্রামবাসীর চাষ দেখতে যান। গিয়ে দেখেন জমির অর্ধেক অংশে সুন্দর চারাগাছ জন্মেছে, আর বাকি অর্ধেক অংশে কোনো চারাগাছই জন্মায়নি। চারাগাছ জন্মেছে সে অংশে কে চাষ করেছে? আমি চাষ করেছি মহারাজ। আপনি যে ফল দিয়েছিলেন তার বীজের মান অতি নিম্ন রাজামশাই, তবু পরিশ্রম করে এইটুকু চারাগাছ ফলাতে পেরেছি। তুমি কি চাষ করোনি? করেছি মহারাজ। আপনার দেওয়া ফলের বীজ ভালো না হওয়ায় চারা গাছ জন্মায়নি। ঠিক আছে, তোমরা রাজ দরবারে দেখা করো, আমি সেখানেই এর বিচার করব। আমি ইচ্ছে করেই খারাপ ফল তোমাদের দুজনকে দিয়েছিলাম। দেখতে চেয়েছিলাম ওই খারাপ ফল থেকে কে ভালো চারা জন্মাতে পারে। আমি স্বচক্ষে দেখলাম যে ওই গ্রামবাসী সুন্দর চারাগাছ জন্মাতে পেরেছে। এ থেকে স্পষ্ট বোঝা যায় সে নিয়মিত চাষ করে, আর ওই গ্রামবাসী কোনো চারাগাছ জন্মাতেই পারেনি, অর্থাৎ সে চাষ করতে জানে না। সুতরাং স্পষ্ট বোঝা যাচ্ছে এই জমি ওর। আর তুমি মিথ্যে কথা বলার জন্য তোমার চরম শাস্তি হবে। আমায় ক্ষমা করুন মহারাজ, এটা ঠিক যে আমি প্রকৃত চাষি নই। আমি ফল থেকে গাছ কিভাবে বের করতে হয় জানি না। এবারের মতো ক্ষমা করুন, আর কোনোদিন মিথ্যে কথা বলবো না, এই কথা দিলাম। মনে থাকে যেন, শেষবারের মতো ক্ষমা করলাম। দেখলেন তো মন্ত্রী, বানরের বুদ্ধি কিভাবে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করলো। আমরা এরকম সহজ সমাধানের কথা ভাবতেই পারিনি। মন্ত্রী, বুদ্ধির কোনো জাত হয় না। আমরা যখন আমাদের মাথা খাটাতে ব্যর্থ হয়েছি, তখন এই বানর সুন্দরভাবে সমাধান করে দিল।
মহারাজের জয় হোক। এই সংবাদ এনেছ? মহারাজা, প্রতিবেশী রাষ্ট্র জগৎপুরের রাজাই আশ্চর্য বানরের কথা জানতে পেরেছেন। তিনি এই বানরকে চান, না দিলে যুদ্ধ হবে তেমনই ঘোষণা করেছেন। সভায় কোলাহল শুরু হয়ে গেল। কেউ বলছেন বানরকে দিয়ে দিন, কেউ বলছেন এরকম একটা বানরকে কখনোই দিয়ে দেওয়া উচিত হবে না। বানরকে দিয়ে দেওয়ার প্রশ্নই নেই। আমি যুদ্ধ চাই না, তবে ভীতু নই। প্রতিবেশী দেশ যদি যুদ্ধ চাই তবে তাই হবে, আমরাও মোক্ষম জবাব দেব। কিন্তু রাজামশাই, এই সিদ্ধান্ত হঠকারী সিদ্ধান্ত হবে। একটা বানরের জন্য যুদ্ধ করাটা কি বুদ্ধিমানের কাজ হবে? তাছাড়া প্রতিবেশী রাজ্য আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী। যুদ্ধে আমরা কখনোই ওদের সাথে পেরে উঠব না। প্রশ্নটা বানর বা মানুষের নয়। আমি বানরকে আশ্রয় দিয়েছি, তাকে কোনো মতেই কারো হাতে তুলে দেব না। তবে তোমার কথা ঠিক, প্রতিবেশী রাজ্য অনেক বেশি শক্তিশালী। আমাদের কোনো একটা উপায় বের করতে হবে। প্রতিবেশী রাজাকে বলে দাও আমি তার ভয়ে বানর নিয়ে সুমাল্য পর্বতে লুকিয়ে রয়েছি। যা বললাম করো, এখন কোনো প্রশ্ন করো না, এর উত্তর পরে দেব। কি বললে? ওই দুর্বল রাজা বানর দিতে অস্বীকার করেছে? ওই কাপুরুষের এত বড় স্পর্ধা যে ভেবে সে সুমাল্য পর্বতে লুকিয়ে থেকে আমার হাত থেকে রেহাই পেয়ে যাবে? কখনোই না। সেনাপতি, সৈন্য সজ্জিত করো, আমরা আক্রমণ করব। সুমাল্য পর্বতের দিকে সৈন্য রওনা করাও। ওই বানর আর ওই দুর্বল রাজা দুজনকেই আমার চাই। প্রয়োজনে আমিও যাব। প্রতিবেশী দেশের রাজা আদেশ দিলেন সুমাল্য পর্বতের দিকে সৈন্যদের যাওয়ার জন্য। নিজেও চললেন সাথে। সুমাল্য পর্বতে যাওয়ার রাস্তা একটা গিরিখাতের মধ্যে দিয়ে, প্রায় 1 কিলোমিটার সরু রাস্তা, দুপাশে পাহাড়। একবার গিরিখাতের মধ্যে ঢুকে গেলে সামনে পিছনে বেরোতে অনেক সময় লাগে। প্রতিবেশী দেশের রাজা সৈন্য সমেত গিরিখাতে প্রবেশ করলেন। সৈন্যগণ, আমরা সুমাল্য পর্বতে প্রবেশ করেছি। আর কিছুক্ষণের ব্যাপার, তারপর ওই বানর আর ওই ভীতু রাজা আমাদের কবজায় থাকবে। আমরা জয় লাভ করব আর রাতে মহাভোজ হবে। তার আগে প্রখর রোদে আমরাই না মহাভোজ হয়ে যাই। হঠাৎ দুপাশের পাহাড় থেকে শয়ে শয়ে সৈন্য তীর ধনুক নিয়ে তাদের দিকে তাক করল। তারপর মাছ ধরার বড় বড় জাল ফেলে সমস্ত সৈন্যকে জালবন্দি করল।
জানি জানি তোমরা মুখিয়ে আছো সব শোনার জন্য, সবটা বলবো। কাল বানর আমার কানে কানে এই বলল যে আমি তো যুদ্ধ করব বলে প্রস্তুত ছিলাম, যুদ্ধ ব্যতীত আর কোনো উপায় আমার মাথায় আসছিল না। তখন বানর আমার কানে কানে বলল যে সুমাল্য পর্বতের গিরিখাতে প্রতিবেশী রাজাকে আনতে হবে। একবার ওই সরু জায়গায় ঢুকে গেলে যত সৈন্য সামন্তই থাকুক না কেন খুব সহজেই তাদের হারানো যাবে। তাই রটিয়ে দেওয়া হলো যে আমি বানরকে নিয়ে পাহাড়ে আত্মগোপন করেছি। সেই কথা বিশ্বাস করে অহংকারী প্রতিবেশী রাজা কোনো কিছু ভাবনা চিন্তা না করে, কোনোরূপ পরিকল্পনা না করে সরু গলির মধ্যে ঢুকে পড়ে সুমাল্য পাহাড়ে আসার জন্য। আর বানরের পরামর্শ অনুযায়ী পাহাড়ের দুদিকে আমাদের তীরন্দাজ সৈন্য প্রস্তুত থাকে, কিন্তু কাউকে হত্যা করা হয় না, কারণ রক্তপাত আমাদের উদ্দেশ্য নয়। বানরের পরামর্শ মতো পাহাড়ের দুদিক থেকে জালে বন্দি করা হয় ওদের রাজা আর সৈন্যদের। কোনো যুদ্ধও হলো না, অথচ আমরা জয়ী হলাম। মন্ত্রী, এখনো বলবে যে বানরকে অন্য কারোর হাতে তুলে দেওয়া হোক? এই বানরের কোনো প্রয়োজন নেই। না রাজামশাই, বানর না থাকলে তো ওই যুদ্ধে যেতে অসম্ভব ছিল। সত্যি এই বানর অসাধারণ, আমি আমার ভুল স্বীকার করছি। যাক, দেরিতে হলেও তোমার ব্যাপারটা বোধগম্য হয়েছে। বুদ্ধি আসল অস্ত্র, বুদ্ধি থাকলে সব সমস্যার সমাধান আছে। মানুষ ছোট বড় হয় তার বুদ্ধি দিয়ে, তার কৃতকর্ম দিয়ে। যথার্থ বলেছেন রাজামশাই। চলো তাহলে বানরের সাথে একদম দাবা খেলো, কিন্তু যদি হেরে যাও। না না, রক্ষে করুন, আমি আর বানরের কাছে হারতে চাই না। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে। হোক রঙিন, বাংলার প্রতিদিন হোক রঙিন।